থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্রিল চার্জারের নতুন সংযোজন। এখন আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস কিনে আমাদের সাপোর্ট করতে পারেন আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর জন্য। কমেন্ট বক্সে গিয়ে একেবারে ডান দিকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন নিজেদের সাধ্য মতন। ধন্যবাদ। নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের নিবেদন লেখিকা মৌ রুই দাসের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী নিখোঁজের খোঁজে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় প্রিয়নাথ মুখোপাধ্যায়, সূর্য, খুশি বসু, সৌরভ সাহা, দিব্যেন্দু গোস্বামী, অস্মিতা, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী লেখিকা মৌ রুই দাসের কলমে নিখোঁজের খোঁজে। বেশ কিছুদিন বাইরে ছিলাম একটা কাজে, মানে প্রকাশনেরই কাজে। তাই দীর্ঘদিন বাড়ি ফেরার জন্যে মনটা কেমন ছটফট করছিল। ছাতাখানা বাগিয়ে ট্রেন থেকে নেমে এক দৌড়ে কোনো মতে পৌঁছেছি ডোভার্স লেনের বাসায়। বৃষ্টির ছাঁটে সে আমার যাচ্ছে তাই অবস্থা। ছাতাখানা দুয়ারের পাশে রেখে ঘরে ঢুকেই দেখি এক মনে রুদ্রপ্রিয় কাগজের মধ্যে বুঁদ হয়ে বসে আছে, যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই তাকে সাড়া দিতে পারবে না, বের করতে পারবে না ওই কাগজের দুনিয়া থেকে। না হলে আমি যে এত লম্ফজম্ফ করলাম এসে থেকে সে বিন্দুমাত্র টেরটি পেল না। খবরের কাগজে খুব মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে, কিন্তু কি পড়ছে সেটাই জানি না। পাশ থেকে প্রতিমা বলে উঠল, লাভ নেই, কোনো লাভ নেই। আজ উনি ঠিক করেছেন খবরের কাগজেই সারাক্ষণ মুখ গুজে পড়ে থাকবেন, তাই বৃথা চেষ্টা করে আর কোনো লাভ নেই। তুমি বসো, আমি চাটা পাঠিয়ে দিচ্ছি। এই বলে প্রতিমা চলে যাওয়ার পর আমি আবার রুদ্রপ্রিয়কে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো তো? তুমি আজ এত মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছো, কিছু কি জরুরি খবর? আমার কথায় এতক্ষণ পর রুদ্র খবরের কাগজ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি বলো তো বৃশ্চিক, শহরে কত রকমের কত কিছু ঘটে চলেছে। সব কি আর আমাদের চোখের সামনে আসে? সব সমস্যার কি আর সমাধান পাওয়া যায়? যায় না। আমি রুদ্রপ্রিয়র কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না, তাই তখন বলে উঠলাম, তুমি যে কি বলছো কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে একটু বললে ভালো হতো না? আমার কথা শুনে রুদ্রপ্রিয় আমার দিকে খবরের কাগজটা বাড়িয়ে দিল। তা দেখে আমি বললাম, খবরের কাগজটা নিয়ে আমি কি করব? আহা, পড়োই না। দেখো, খবরের কাগজের সামনের পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে, বিখ্যাত উকিল শ্যামসুন্দর সান্যালের একমাত্র ছেলে আজ 3 দিন হলো নিখোঁজ। তো তাতে কি হয়েছে? পুলিশকে নিশ্চয়ই খবর দিয়েছেন ওনারা। পুলিশ কিছু করতে পারছে না? পুলিশ তো তাদের নিজেদের মতো চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত বাচ্চাটার কোনো খোঁজ পায়নি পুলিশও আর তার বাবা মাও। আর সব থেকে বড় কথা হলো, বাচ্চাটা যদি অপহরণ হয়ে গিয়ে থাকে তাহলে তার মুক্তিপণের জন্য নিশ্চয়ই অপহরণকর্তারা ফোন করত, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ফোন আসেনি। তাহলে কি অন্য কারণ আছে? অন্য কারণ বলতে? দেখো, তুমি যেমনটা বললে যে উনি নাকি বিখ্যাত উকিল, তাহলে হতেও তো পারে উকিলবাবুর কোনো শত্রু এই কাজ করেছে। তিনি এমন কোনো কেস নিজের হাতে নিয়েছেন যার জন্য অপরাধীর বড় কোনো শাস্তি হতে পারে। হয়তো সেই জন্যই উকিলবাবুর ছেলেকে কিডন্যাপ করে সেই কেস থেকে উকিলবাবুকে সরে আসতে বলছে। মোদ্দা কথা, আমি বলতে চাইছি, হয়তো কোনো হুমকির জন্যই হোক বা ভয় দেখানোর জন্যই হোক, উনার ছেলেকে অপহরণ করেছে। তাহলে এমনটা হলে তারও তো কোনো ফোন কল আসতো, কিন্তু তাও তো কোনো ফোন আসেনি। তাহলে তোমার কি মনে হয় কি জন্য অপহরণ হয়েছে? আমি তো তেমন কিছুই জানি না কেসটা সম্বন্ধে, তবে
যেটুকু খবরের কাগজে বেরিয়েছে সেটাই পড়েছি, এর বেশি আমি কিছু জানি না। তাহলে তুমি কি করতে চাইছো সেটা একটু বলবে? তদন্ত করতে? দেখো বৃশ্চিক, অফিসিয়াল ভাবে আমার কাছে এখনো এই কেসটা আসেনি, তবে আমার একটা জায়গায় খটকা লাগছে। খটকা? খটকা কেন? তুমি কি জানো যে যে বাচ্চাটি অপহরণ হয়েছে সেই বাচ্চাটি কথা বলতে জানে না, অর্থাৎ বোবা। তাই আমাকে সেই দিকটা বেশি ভাবাচ্ছে যে একটা বোবা ছেলেকে কেউ কেনই বা কিডন্যাপ করবে। বোবা হলেও বা কি হয়েছে, শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো তো ঠিক আছে। এখন সেটাও তো হতে পারে, এমন ঘটনা কত হচ্ছে, তুমি শোনোনি? তারপর আমার তো এটাও মনে হচ্ছে যে উকিল বাবুকে শায়েস্তা করার জন্যই এই অপহরণ করা হয়েছে। হয়তো সেই জন্যই কেউ উকিল বাবুকে ফোন করেনি। হ্যাঁ, এমনটা হতেই পারে, সেদিক থেকে কোনো দ্বিমত নেই। তবে ভাবছি অফিসিয়ালভাবে আমি কোনো তদন্ত করতে না পারলেও অল্প বিস্তর তদন্ত আমি ব্যক্তিগতভাবেই করব, কারণ এখানে একটা বাচ্চার প্রশ্ন আসছে। আর তুমি তো জানোই বাচ্চাদের প্রতি আমার একটা দুর্বলতা থেকেই যায়। রুদ্রপ্রিয় কথা বলতে বলতেই এমন সময় দরজায় টোকা পড়ল। টোকা পড়তেই হরিরাম গিয়ে দরজা খুলে দিল। আর এমন সময় দরজার ওপাশ থেকে একজন বললেন, বলছিলাম ডিটেকটিভ রুদ্রপ্রিয় বাড়িতে আছেন? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটির কথা শুনে হরিরাম বলে উঠল, হ্যাঁ, বাবু বাড়িতেই আছে, বাবুকে জানাবো? হ্যাঁ, খুবই জরুরি দরকার। আচ্ছা দাঁড়ান। বলে ঘরে এসে রুদ্র ঘাড় নাড়তেই সে তাকে ঘরে নিয়ে ঢুকল। বাবু, এনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হরিরামের কথা শুনে আমি যেই চোখ তুলে সামনের দিকে তাকিয়েছি, অমনি দেখতে পেলাম খবরের কাগজের সেই বিখ্যাত উকিল আর ওনার স্ত্রী। মনে মনে ভাবলাম, যে কাজটা রুদ্রপ্রিয় আনঅফিসিয়ালভাবে করতে চেয়েছিল সেটাই হয়তো ভগবান অফিসিয়ালভাবে করার জন্যই উনাকে রুদ্রর বাড়ির দোরগোড়া এনে হাজির করেছে। আমি কথাটা ভেবেই অল্প একটু হেসে নিলাম, কিন্তু সে কথা আমি কাউকে বুঝতে দিলাম না। রুদ্র ওনাদের দেখেই বলে উঠল, হ্যাঁ, আসুন আসুন আসুন, এখানে আসুন, বসুন। রুদ্রপ্রিয় ওনাদের বসার জন্য বলেই হরিরামকে উদ্দেশ্য করে বলল, হরিরাম, ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। রুদ্রর কথা শুনে শ্যামসুন্দর বাবু বললেন, না না, তার কোনো দরকার নেই, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। কথাটা শুনেই রুদ্র বলে উঠল, আপনারা কেন এসেছেন সেটা আমি জানি, খবরের কাগজই সবটা জানিয়ে দিয়েছে আমাকে। সেই সঙ্গে এটাও অনুমেয়, ডিটেকটিভের বাড়ি কেউ এমনি এমনি ঘুরতে আসে না, কোনো জরুরি কাজ থাকলে আসে। তা বলুন, আমি আপনাদের জন্য কি সাহায্য করতে পারি? তাহলে তো আপনি সবটাই জানেন। আমাদের ছেলে নীলাভকে আজ 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানিয়েছি ব্যাপারটা, তবে তারা এখনো পর্যন্ত কোনো খবর দিতে পারেনি। তাই এক প্রকার বাধ্য হয়েই আপনার কাছে আসা। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি যেমন করেই হোক আমাদের ছেলেকে খুঁজে বের করে দিন। শ্যামসুন্দর বাবুর কথা শেষ হতে না হতেই ওনার স্ত্রী যুথিকা দেবী কাঁদতে কাঁদতেই বলে উঠলেন, ডিটেকটিভ রুদ্রপ্রিয়, আপনি আমার ছেলেকে খুঁজে এনে দিন। ছেলেটা আমার কথা বলতে পারে না, জানি না আজ 3 দিন সে কেমন আছে, কোথায় আছে, কিছুই জানি না আমরা। ছেলেটা আমার আর বাচ্চা সাধারণ ছেলের মতো নয়, নিজের মনের কোনো কিছুই সে বলতে পারে না, আর সব জিনিসে একটু একটু বেশি ভয় পায়। ও ভালো আছে কিনা কে জানে। আমার ছেলেকে আপনি যেমন করেই হোক খুঁজে এনে দিন, আমি আর কিচ্ছু চাই না। যুথিকা দেবীর কথা শুনে আমার নিজেরও মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, মায়েরা তো এমনটাই হয়, নিজের সন্তান যেমনই হোক তাকে তার বাবা মা ভালোবাসবেই। রুদ্র বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব। তার আগে আমাকে সম্পূর্ণ ব্যাপারটা একেবারে প্রথম থেকে বলবেন, কিছুই যেন বাদ না যায়। মনে রাখবেন, কিচ্ছু না। খবরের কাগজে যেটুকু পড়েছি আমি শুধু সেটুকুই কিন্তু জানি, কিন্তু খবরের কাগজে তো সবটা লেখা থাকে না, তাই আমি সবটা জানতে চাইছি। কিচ্ছু গোপন করবেন না,
ছোট থেকে ছোট কথাও বলবেন, কারণ একটা ছোট ফাঁকও অনেক কিছু বলে দিতে পারে। তাই সবটা বলুন। রুদ্রপ্রিয়র কথা শুনে শ্যামসুন্দরবাবু বলে উঠলেন, আমি কলকাতা হাইকোর্টের একজন উকিল। হয়তো আমাকে আপনারা চিনে থাকবেন। কদিন ধরে প্রতিটা খবরের কাগজের হেডলাইন আমাদের ছেলের অপহরণের ঘটনাটি। তাই স্বভাবতই আপনি যে সেই খবর জেনে থাকবেন সেটা আমি আন্দাজ করেছিলাম। গত 3 দিন আগে আমি গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। নীলাভ ছোট থেকেই খুব চুপচাপ, তবে ইদানিং একটু বেশি চুপচাপ থাকতো। ইদানিং কেন আপনার মনে হয়েছিল যে নীলাভ একটু বেশি চুপচাপ আছে? মানে কি দেখে বুঝেছিলেন যে সে চুপচাপ আছে? নীলাভ কথা বলতে পারে না তেমনটা কিন্তু নয়। আসলে নীলাভ কথা বলার সময় একটু তুতলিয়ে কথা বলে, তাই সবাই ওর কথা শুনে হাসতো। সেই জন্যেই খুব একটা ওর সাথে কেউ মিশত না, কথাও বলতো না। হয়তো এই জন্যেই সে কারোর সাথেই কথা বলতো না। তবে বাড়িতে আমার সাথে বা ওর বাবার সাথে বেশ কথা বলতো। কিন্তু ইদানিং নীলাভ যেন একটু বেশি চুপচাপ হয়ে গেছিল। আমরা অনেকবার কারণ জিজ্ঞাসা করেছি, কিন্তু নীলাভ আমাদের কিছুই বলেনি। নীলাভকে আমরা ডাক্তারও দেখিয়েছিলাম তার কথা স্পষ্ট হওয়ার জন্য। ডাক্তার আমাদের জানিয়েছিল যে নীলাভকে এমনি সাধারণ স্কুলেই ভর্তি করতে, তাহলে আর 5টা ছেলে মেয়েকে কথা বলতে দেখলে নীলাভও একদিন ঠিক কথা বলতে শুরু করবে। হঠাৎ করে এতটা চুপচাপ হয়ে যাওয়ার কারণ তো নিশ্চয়ই কিছু একটা ছিল। কি বলো রুদ্রপ্রিয়? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। তারপর নীলাভ চুপচাপ ছিল, কিছু জিজ্ঞাসা করলেও বলতো না। তো সেদিন আমি ওর মন ভালো করার জন্যই গাড়ি থেকে নেমে আইসক্রিমের দোকানে যাই। নীলাভ কোথায় ছিল তখন? আমি ওকে গাড়িতেই রেখে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে আমি আর নীলাভকে দেখতে পাইনি। তারপর অনেকবার এদিক ওদিক নীলাভর নাম ধরে ডেকেও নীলাভকে আর খুঁজে পাইনি। বেশ অনেকটা সময় ধরে খুঁজেও ওকে আমি আর খুঁজে পাইনি। ওখানের অনেক লোককে নীলাভর ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু তারা কিছুই বলতে পারে না। জ্যোতিকাকে ফোন করে আমি তখন সবটা জানাই, আর তখনই জ্যোতিকা সঙ্গে সঙ্গে সেখানে এসে হাজির হয়। তারপর আমরা দুজনে মিলে নীলাভকে খুঁজি, কিন্তু আমরা আর নীলাভকে পাইনি। এই করে খোঁজাখুঁজি করতে করতে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়, তখনও ছেলের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে আমার স্ত্রীর অবস্থা কেঁদে কেঁদে একেবারেই নাজেহাল। পুলিশকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম কেউ যদি অপহরণ করে থাকে সেই কথা ভেবে তখন ভয় হলো। পুলিশকে বললে যদি তারা আমাদের ছেলের কোন ক্ষতি করে দেয়, সেই ভয়ে পুলিশকে প্রথম দিন কিছুই জানায়নি। আমরা ভেবেছিলাম হয়তো মুক্তিপণের দাবিতে কেউ অপহরণ করেছে, তাই টাকার জন্য তারা নিশ্চয়ই ফোন করবে, সেই জন্যই পুলিশকে প্রথমে জানায়নি। একদিন পার হয়ে যাওয়ার পর যখন কোনো ফোন এলো না, তখন আমরা পুলিশকে জানাই সবটা। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো খবর দিতে পারেনি। আর এইরকম পরিস্থিতিতে ছেলের কথা ভেবে ভেবে আমার স্ত্রীরও শরীর খুব খারাপ। 7 বছরের একটা ছেলে, ওইটুকু ছেলে মা বাবাকে ছেড়ে আজ 3 দিন কেমন আছে আমরা কেউ কিছু জানি না। এখন এই অবস্থায় আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি যেমন করেই হোক আমাদের ছেলেকে খুঁজে বের করুন, টাকার জন্য চিন্তা করবেন না। আপনি আমার ছেলেকে খুঁজে এনে দিন, তখন আপনি আপনার পারিশ্রমিক হিসেবে যত টাকা চাইবেন তত টাকাই আমি দেব। শ্যামসুন্দর বাবুর এমন কাতর অনুরোধ শুনে রুদ্রপ্রিয় বলে উঠল, আচ্ছা বেশ, ঠিক আছে, আমি সবটা শুনলাম। এবার আমি যা যা জিজ্ঞাসা করব সেগুলোর উত্তর দিই। হ্যাঁ বলুন, কি জানতে চান? আমরা যদি সেটা জেনে থাকি তাহলে আমরা সে খবর আপনাকে নিশ্চয়ই দেব। আপনি প্রশ্ন করুন, কি জানার আছে আপনার? আপনার ছেলে স্কুল কোথায়? গড়িয়াহাট প্রাইমারি স্কুল। আপনি কি কাউকে সন্দেহ করেন? না না, তেমন তো কেউ নেই। আচ্ছা, আপনি তো একজন উকিল, স্বভাবতই তাহলে অনেক কেস আপনি সমাধান করেছেন, অনেক মানুষকে বিচারকের বিচার পাইয়ে দিতে সাহায্য করেছেন। তাহলে সেখান থেকে
এমন কেউ আছে যার আপনার জন্য বিশেষ কিছু ক্ষতি হয়েছে? মানে আমি বলতে চাইছি, হয়তো এমন কেউ আছে যার আপনার উপর খুব রাগ, হয়তো সেই রাগের কারণে আপনার ছেলেকে কেউ অপহরণ করেছে। এমনটা কি হতে পারে? আপনি একটু ভেবে বলুন তো। না না, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। আচ্ছা বেশ, এখন আপনারা বাড়ি যান। কেসটা আমি নিলাম আর আমি আমার কাজ শুরু করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আমার ছেলেকে আপনি যেমন করে পারেন আমার কোলে ফিরিয়ে দিন। এতক্ষণ পর আমি খেয়াল করলাম বৌঠান দরজার কাছে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সেও একজন মায়ের কাতর কণ্ঠে অনুরোধ শুনে দাঁড়িয়ে পড়েছে। মায়ের মন যে সর্বদাই সন্তানের জন্য কাঁদে, সেটা মায়েদের দেখলেই বোঝা যায়। আমি ডাক দিলাম, বৌঠান ভিতরে এসো, চাগুলো ঠান্ডা হয়ে গেল যে। আমার কথায় অল্প হেসে বৌঠান বলে উঠল, না না ঠাকুরপো, এই নাও সবার জন্য গরম গরম চা। বৌঠানের কথা শুনে যুথিকা দেবী বললেন, না না, আর চা খাবো না। না সেটা বললে তো আমি শুনবো না, চা খেয়েই আপনাদের যেতে হবে। না, আপনি বুঝতে পারছেন না, এখন আমরা দুজনই চা খাওয়ার মতন অবস্থায় নেই। আমি জানি, সবটাই শুনেছি আমি। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি? আপনি যখন এই ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরির বাড়িতে এসে হাজির হয়েছেন, তখন আপনি আর চিন্তা করবেন না, একটা না একটা উপায় ঠিক বের হবে। এটা আমি আপনাকে হলফ করে বলতে পারি। বৌঠানের কথা শুনে যুথিকা দেবী মুহূর্তেই কেঁদে উঠলেন। আমি বুঝতে পারলাম একজন মা আরেকজন মায়ের কাছে এই আশ্বাস বাণীটি শুনতে চেয়েছে। চা পান শেষ হলে পর শ্যামসুন্দরবাবু বলে উঠলেন, আচ্ছা তাহলে আজ আমরা আসি। বৌঠানের হাতে চা খেয়ে শ্যামসুন্দরবাবু আর যুথিকা দেবী রুদ্রপ্রিয়র বাড়ি থেকে বিদায় নিলেন। যাবার আগে রুদ্রপ্রিয় উনাদের বাড়ির ঠিকানাটা জেনে নেয়। ওনারা চলে যেতেই আমি রুদ্রপ্রিয়কে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে তুমি? আমার কথা শুনে রুদ্র আমাকে পাশের টেবিল থেকে একটা খাতা আর একটা কলম দিতে বলল। আমিও তার কথা মতো টেবিলে রাখা খাতা কলম দিলাম। আমি জানি এখন সেই খাতায় সে কিছু লিখে রাখবে, যার ভাষা বোঝা আমার কিংবা আপনার কারোর পক্ষেই সম্ভব না, তা শুধু রুদ্ররই বোধগম্য হয়। তাই অযথা সেসব আঁকিবুকি দেখে চোখের আর মাথার অবস্থা খারাপ করতে চাই না। বেশ কিছুক্ষণ ধরে কিছু লেখালেখির পর আমাকে বলল, চলো। তার কথা শুনে তো আমি অবাক, তাই বলে উঠলাম, এখন আবার কোথায় যাব? আমার প্রশ্ন শুনে রুদ্র বলল, কেন বসে থেকে কি লাভ? কাজ যখন হাতে নিয়েছে তখন শেষ করতে হবে, তাই না? আমি আর কথা বাড়ালাম না। বৌঠানকে বলে দিয়ে আমি আর রুদ্রপ্রিয় বেরিয়ে পড়লাম। এখন আর বাইরে বৃষ্টি পড়ছে না, আকাশ পরিষ্কার হয়ে এখন আকাশের বুক ছিঁড়ে সূর্যি মামা খেলা করছে। রাস্তায় বেরিয়ে আমি রুদ্রকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া, কোথায় যাচ্ছি সেটা যদি একটু বলতে তাহলে একটু ভালো হতো। আমার কথা শুনে রুদ্র বলল, চলো, গেলেই দেখতে পাবে। এরপর একটা ট্যাক্সি ধরে হাজির হলাম থানায়। আর তা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমরা এখন মানিকবাবুর কাছে এসেছি। ট্যাক্সির টাকা মিটিয়ে আমি আর রুদ্রপ্রিয় থানার মধ্যে প্রবেশ করলাম। থানায় ঢুকতেই মানিকবাবুর সাথে আমাদের দেখা হয়ে গেল। তিনি রুদ্রপ্রিয়কে দেখে একটু হেসে বলে উঠলেন, কি ব্যাপার ডিটেকটিভ মশাই, আপনি আজ হঠাৎ থানায়? কোনো জরুরি কাজে এসেছেন বুঝি? হ্যাঁ, সে বলতেই পারেন, জরুরি কাজই বটে। আর তা না হলে কি ডিটেকটিভরা থানায় ছুটে আসে? সেটা আবার আপনি ঠিক কথাই বলেছেন। তা চলুন আমার কেবিনে, সেখানে গিয়েই না হয় কথা বলা যাবে, কি বলেন? মানিকবাবু আবার হেসে উঠলেন। তবে তাই চলুন। আমরা মানিকবাবুর কেবিনে গিয়ে বসলাম। তিনি নিজের চেয়ারে বসতেই বেল বাজিয়ে একজন কনস্টেবলকে ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই কনস্টেবল এসে পড়ল। হ্যাঁ স্যার, বলুন। গরম গরম 3 কাপ চায়ের ব্যবস্থা করো তো দেখি। মানিকবাবুর কথা শুনে রুদ্রপ্রিয় বলল, আর না থাক, তারা দরকার নেই। এই বৃষ্টির ওয়েদারে চাটা একবারের থেকে দুবার হলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, হয়ে যাক চাটা। তারপর মানিকবাবু কনস্টেবলকে হাতের ইশারায় চা আনতে পাঠিয়ে দেন। তা বলুন, কি দরকারে আজ ডিটেকটিভ মশাই থানায় এসে হাজির হয়েছেন?
দরকারটা হলো শ্যামসুন্দরবাবুর ছেলের অপহরণের ঘটনা। ও, তাহলে এই কেসটা আপনার কাছে গেছে? যদিও আমি ভেবেছিলাম এই বিষয়ে একবার আপনার সাথে দেখা করে কথা বলবো। তা ভালোই হয়েছে আপনি এই কেসটা নিয়ে তদন্ত শুরু করেছেন। আমার দিক দিয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে বলবেন, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। অনেক 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 ধন্যবাদ আপনাকে মানিকবাবু। সাহায্য তো আমার লাগবে, আর তার জন্য এখানে আসা। এখন প্রথমে আমি যে কথাটা জানতে চাইছি সেটা হলো আপনাদের তদন্ত ঠিক কত দূর হয়েছে, মানে কিছু ক্লু পেয়েছেন আপনারা? দেখুন রুদ্রপ্রিয় বাবু, শ্যামসুন্দর বাবু যতটুকু আমাদের বলেছেন আর তারপর আমরা যেটুকু তদন্ত করেছি তার পরিপ্রেক্ষিতে আমি বলছি, শ্যামসুন্দরবাবুর ছেলে যে জায়গা থেকে অপহরণ হয়েছে তার আশেপাশের লোকজনকে, দোকানদারদের, বলতে পারেন একটা পাথরেরও পর্যন্ত বয়ান না নিয়ে ক্ষান্ত হয়নি। তবুও সেখান থেকে উপযুক্ত কোনো প্রমাণ পাইনি। তারপর আমরা শ্যামসুন্দর বাবুর ছেলের স্কুলে গিয়েছিলাম, কিন্তু সেখানে নীলাভর বন্ধুরা কেউ কিছুই দেখেনি বা জানে না, সেই কথাই বলেছে। এখন এই অবস্থায় আমরা কি করব, কোন দিকে যাব, কিছুই বুঝতে পারছি না। শুধু এতটুকু জানতে পেরেছি যে নীলাভ বেশ কিছুদিন ধরে খুবই চুপচাপ থাকতো, কিন্তু কেন সেটা কেউ জানে না। আর কোনো ক্লু পাচ্ছি না। কোনো একটা ক্লু পেলেই আমরা সেই ক্লু ধরেই এগোবো, কিন্তু সেই ক্লুটাই পাচ্ছি না। মানিকবাবুর সব কথা শুনে রুদ্রপ্রিয় বলে উঠল, আচ্ছা মানিকবাবু, শ্যামসুন্দরবাবুর ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন? মানে আমি বলতে চাইছি যে ওনার কোনো শত্রু আছে কি, বা এমন কেউ যার কোনো বড় শাস্তি হয়েছে, এমন কারোর কোনো খবর পেয়েছেন? না গোয়েন্দা মশাই, আমি সেদিকেও খবর নিয়েছিলাম, কিন্তু সেদিক থেকে কোনো খবর পাওয়া যায়নি। মানিকবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ক্লু বা কোনো ছোট ইনফরমেশন জানতে পারলে আপনি আমাকে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এই বলে আমরা থানা থেকে বেরিয়ে এলাম। তারপর গোটা রাস্তায় রুদ্রপ্রিয় একেবারে চুপ ছিল, কোনো কথা বলেনি। তাই আমিও আর কথা বলে তাকে বিরক্ত করিনি। তারপর আমরা বাড়ি চলে আসি। পরদিন সকালবেলায় আমি আর রুদ্র তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নীলাভর স্কুলের উদ্দেশ্যে। রুদ্র আর আমি সোজা প্রবেশ করলাম প্রিন্সিপালের রুমে। সেখানে রুদ্র নিজের পরিচয় দিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, আপনি নিশ্চয়ই জানেন শ্যামসুন্দরবাবুর ছেলে নীলাভ কিডন্যাপ হয়েছে। আপনি কি সেই বিষয়ে কিছু আমাদের জানাতে পারবেন? দেখুন, এই বিষয়ে আমি যেটুকু জানতাম সেসব তো পুলিশকে জানিয়ে দিয়েছি। তাহলে আবার কেন আপনারা এসেছেন এখানে জিজ্ঞাসাবাদ করতে? প্রিন্সিপালের কথা শুনে রুদ্রপ্রিয় বলল, দেখুন ম্যাডাম, বাচ্চাটা যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে জিজ্ঞাসাবাদ, আর যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ এই সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, আপনি দিতে বাধ্য, কারণ এখানে প্রশ্নটা একটা বাচ্চার। রুদ্রপ্রিয় বেশ কড়া গলায় কথাগুলো বললে প্রিন্সিপাল একটু দমে যান, আর তখন নিজের গলা খাদে নামিয়ে বলে উঠলেন, আচ্ছা বেশ, বলুন কি জানতে চান। আমি একবার নীলাভ ক্লাস টিচারের সাথে কথা বলতে চাই, আর সাথে নীলাভ ক্লাসের বন্ধুদের সাথেও কিছু কথা বলতে চাই। রুদ্রপ্রিয়র কথা শুনে প্রিন্সিপাল বললেন, দেখুন, এমনটা করলে বাচ্চাদের মধ্যে ট্রমা সৃষ্টি হতে পারে, আর আমি সেটা চাই না। এরপর যদি বাচ্চার গার্জেনরা এসে স্কুলে কমপ্লেন করে, তখন আমি কি করব? না ম্যাডাম, সেই বিষয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, তেমন কোনো অভিযোগ আপনার কাছে আসবে না। আপনি আমাকে একবার নীলাভ ক্লাসরুমে নিয়ে চলুন, আমি তারপর সবটা সামলে নিতে পারবো। রুদ্রপ্রিয়র কথা শুনে প্রিন্সিপাল একেবারেই রাজি হচ্ছিলেন না, কিন্তু শেষে রুদ্রর জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়েই প্রিন্সিপাল ম্যাডাম আমাকে আর রুদ্রকে নিয়ে নীলাভর ক্লাসরুমের দিকে অগ্রসর হলেন। সেখানে গিয়ে আমরা দেখলাম ক্লাস টিচার বাচ্চাদের পড়াচ্ছেন। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম ক্লাসরুমে প্রবেশ করলে ক্লাসের ম্যাডামের সাথে বাচ্চারা উঠে দাঁড়িয়ে প্রিন্সিপাল ম্যাডামকে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং। প্রিন্সিপাল ম্যাডামও তখন সকল বাচ্চাকে গুড মর্নিং জানিয়ে বললেন, বাচ্চারা, আঙ্কেলদের গুড মর্নিং উইশ করো। সকল বাচ্চারা তখনই রুদ্রপ্রিয় আর আমাকে গুড মর্নিং উইশ করে, আর তার সাথে সাথে আমরাও বাচ্চাদের গুড মর্নিং জানাই। কিন্তু শুধু মুখে তো আর উইশটা মানায় না, কি বাচ্চারা, তার জন্য তো মিষ্টি মুখ করতে হবে। কি বলো তাহলে তোমরা? বলো তো তোমরা কে কে চকলেট খেতে পছন্দ করো? রুদ্রপ্রিয়র কথা শুনে সেখানে উপস্থিত সকল বাচ্চারাই হাত তুলে বলে উঠল, তখন ওখানে একজন বাচ্চা ছেলে রুদ্রর দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেল, আজকে কি তোমার জন্মদিন? বাচ্চাদের কথা শুনে আমি বেশ অবাক হলাম,
আর মনে করতে লাগলাম, সত্যিই তো আজ রুদ্রপ্রিয়র জন্মদিন। কিন্তু আজকের দিনটা আমি বেমালুম কিভাবে ভুলে গেলাম? এমনটা তো কোনোবার হয়নি। আমি রুদ্রর দিকে তাকাতেই সেও আমার দিকে তাকালো, আর তখনই আমি তার কানের কাছে গিয়ে বলে উঠলাম, ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম আজকের দিনটা। কিছু মনে করো না ভাই, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আর তখন রুদ্রপ্রিয় বলল, আজকাল অনেকেই ভুলে যাচ্ছে, তুমি আর ভুলে গেলে দোষ কোথায়? বন্ধুর কথা শুনে বুঝতে পারলাম যে তার ভারী অভিমান হয়েছে, আর তার সাথে এটাও বুঝতে পারলাম যে আজ বৌঠানও রুদ্রপ্রিয়র জন্মদিন ভুলে গেছে। মনে মনে ঠিক করলাম আজ বাড়িতে সবার আগে গিয়ে বৌঠানকে রুদ্রর জন্মদিনের কথা মনে করিয়ে দেব। বাচ্চাদের আনন্দ আর হৈহুল্লোড় দেখে রুদ্র খুব খুশি হলো, সাথে আমিও। আর তারপর সে নিজের ব্যাগ থেকে চকলেট বার করে সব বাচ্চাদের হাতে দিতে লাগলো। এমন সময় রুদ্রপ্রিয় বলল, আচ্ছা নীলাভকে দেখতে পাচ্ছি না, সে কি আজ স্কুলে আসেনি? নীলাভর কথা শুনে বাচ্চারা একে অপরের দিকে তাকাতে শুরু করলো। রুদ্র বলল, কি হলো বাচ্চারা, কি হয়েছে? তোমরা এমনভাবে একে অপরের দিকে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? নীলাভর কিছু হয়েছে? তার কি শরীর খারাপ? ও কি ওই জন্য স্কুলে আসতে পারেনি? আমি তো ভেবেছিলাম নীলাভ স্কুলে এসেছে। তোমরা কি জানো নীলাভ কেন স্কুলে আসেনি? রুদ্রর কথা শুনে বাচ্চারা একে অপরের দিকে আবার তাকাতে শুরু করলো। আর তখন একটি বাচ্চা ছেলে বলে উঠল, তুমি কি নীলাভকে চেনো? হ্যাঁ চিনি তো, আর সেই তো আমাকে এই স্কুলের ঠিকানা দিয়েছিল। নীলাভ আর আমি খুব ভালো বন্ধু। আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম সেই বন্ধুর সাথেই দিনটা পালন করি। কি ঠিক করিনি? কিন্তু এসে থেকে নীলাভকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু কেন? তোমরা জানো কি কেন নীলাভ স্কুলে আসেনি? আর তখন একটা বাচ্চা মেয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে ক্লাস টিচার আর প্রিন্সিপালের দিকে একবার তাকালো। আর তখন তা দেখে রুদ্র ম্যাডামের দিকে তাকাতেই প্রিন্সিপাল ম্যাডাম বললেন, তোমরা যদি কেউ কিছু জানো তাহলে বলতে পারো, কোনো ভয় নেই। প্রিন্সিপাল ম্যাডামের অনুমতি পেয়ে একটা বাচ্চা মেয়ে বলে উঠল, নীলাভকে কারা যেন নিয়ে গেছে। বাচ্চা মেয়েটির এমন কথা শুনে রুদ্রপ্রিয় বলল, নিয়ে গেছে মানে? কোথায় নিয়ে গেছে? তুমি কি কিছু জানো? কিছু দেখেছো? না, আমি কিছু দেখিনি, তবে বাড়িতে আমার মা আমাকে বলেছে, তাই আমি জানি নীলাভকে কারা যেন নিয়ে গেছে। মা বলেছে নীলাভ পড়াশোনা করতো না তো, তাই নিয়ে গেছে। কিন্তু আমি তো জানি নীলাভ পড়াশোনা করতো, তাহলে কেন নিয়ে গেল? সেটাই তো। তাহলে এখন কি উপায়? তোমরা কি চাও না নীলাভ আবার ফিরে আসুক? চাই তো। তাহলে তো জানতে হবে নীলাভকে কারা নিয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো তো, নীলাভ যখন স্কুলে আসতো তখন কি সে তোমাদের কিছু বলেছিল? না, আমাকে তো কিছু বলেনি, তবে আবিরকে কিছু বলে থাকতে পারে। বাচ্চা মেয়েটির কথা শুনে রুদ্রপ্রিয় বলল, আবির? আবির কে? নীলাভ তো আবিরের সাথেই বেশি কথা বলতো, ওই যে ও হলো আবির। বাচ্চা মেয়েটি হাতের ইশারায় আবিরকে দেখিয়ে দিল। তখন আবির পিছন থেকে সামনে এলো। তখন রুদ্র জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার নাম আবির? আচ্ছা তুমি তো চাও নীলাভ ফিরে আসুক। এখন কে বা কারা নীলাভকে নিয়ে গেছে সেটা জানতে পারলে তো খুব ভালো হতো। কেন নীলাভকে তারা নিয়ে গেছে সেটা তো জানতে হবে, নাহলে আবার যদি তারা কাউকে বিনা অপরাধে নিয়ে যায় তখন তো আমরা আর বুঝতে পারবো না। তাই সবার আগে কারা নীলাভকে নিয়ে গেছে সেটা জানতে হবে। তাই তুমি কিছু জেনে থাকলে আমাকে বলতে পারো, আমি কিন্তু কাউকে কিচ্ছু বলবো না। রুদ্রর কথা শুনে আবির তখন কিছুটা চুপ করে থেকে বলে উঠল, নীলাভ তো তুতলিয়ে কথা বলতো, তাই সবার সাথে বেশি মিশতো না, কিন্তু আমার সাথে মাঝে মাঝে কথা বলতো। তবে আমি দেখেছিলাম আঙ্কেল, কয়েকদিন না নীলাভ একেবারেই চুপচাপ হয়ে গেছিল জানো তো। আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও কিছুই বলেনি। তারপর আমি আবার জিজ্ঞাসা করলে ও শুধু আমায় বলেছিল কাউকে কিছু বলবি না, না হলে তারা মেরে দেবে। কিন্তু কি বলবো না, কাকে বলবো না সে কথা কিছুই বলেনি। তবে আমি বুঝতে পেরেছিলাম যে নীলাভ কোনো কারণে খুব ভয় পেয়েছে। এর থেকে বেশি আর কিছু আমি জানি না।
নীলাভ আর কিছু বলেনি আমাকে। আবিরের কথা শুনে রুদ্র বেশ অবাক হলো, আর সাথে আমিও। নীলাভ তাহলে সত্যিই কাউকে ভয় পেয়েছিল, কিন্তু কাকে সে কথা কেউ জানে না। তবে এর থেকে নিশ্চিত হওয়া গেল যে নীলাভর একেবারেই চুপ করে যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল। আমি জানি রুদ্র এখন সেটাই ভাবছে। আবিরের কথা শুনে তো তাই মনে হলো। এরপর আমরা স্কুল থেকে বেরিয়ে এলাম। রাস্তায় উঠতেই আমি জিজ্ঞাসা করলাম, এবার আমরা কোথায় যাব? চলো একবার শ্যামসুন্দর বাবুর বাড়িতে যাওয়া যাক। এই বলে আমরা একটা ট্যাক্সি ডেকে নিলাম। তাতে করেই আমি আর রুদ্রপ্রিয় শ্যামসুন্দর বাবুর বাড়ির সামনে হাজির হলাম। দরজায় টোকা দিতেই একজন কাজের মহিলা দরজা খুলে দিতেই আমরা ভিতরে প্রবেশ করলাম। আমাদের দেখে শ্যামসুন্দর বাবু বললেন, এ কি ডিটেকটিভ মশাই, আপনি যে? আমাদের ছেলের কোনো খবর পেলেন? না, এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। ঘরের ভিতর থেকে রুদ্রপ্রিয়র গলা শুনতে পেয়ে যুথিকা দেবী যেন দৌড়ে বেরিয়ে এলেন। ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি এখনো কাঁদছিলেন, আর খুব অস্থিরভাবে কাঁদতে কাঁদতে বললেন, ডিটেকটিভ রুদ্রপ্রিয়, আপনি আপনি আমার আমার ছেলের খবর পেয়েছেন? নীলাভ কোথায় আছে কিছু জানেন? বলুন না, জানেন কিছু? আমাকে আমাকে নিয়ে চলুন, একবার নিয়ে চলুন। কতদিন আমি দেখিনি ওকে, না জানি আমার নীলাভ কেমন আছে। হয়তো হয়তো খুব কাছে। নিয়ে চলুন না, আমায় নিয়ে চলুন। যুথিকা দেবীর এমন করুণ গলার স্বর শুনে আমার মনটাও কেঁদে উঠল। রুদ্র বলল, এত অধৈর্য আপনি হবেন না, আর কিছুদিন সময় দিন, আমি আপনাদের ছেলেকে খুঁজে এনে দেব। তার আগে নিজেকে শক্ত করুন, এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এইভাবে কান্নাকাটি করলে তো আপনার নিজের শরীরটাই খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা আপনাদের জানাতে এসেছি, আর সেটা হলো নীলাভর স্কুলে আজ আমরা গিয়েছিলাম, আর এতদিনে পুলিশ খোঁজ করে যেটা জানতে পারেনি তেমন একটা খবর পেয়েছি। কি খবর? নীলাভর এক বন্ধুর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে নীলাভ কিডন্যাপ হওয়ার কিছুদিন আগে এমন কিছু দেখেছিল যা দেখে সে খুব ভয় পেয়েছিল। নীলাভ চুপচাপ হয়ে গেলে তার বন্ধু চুপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে, এবং নীলাভ তাকে জানিয়েছিল যে নীলাভ যদি কাউকে কিছু বলে তাহলে কেউ বা কারা তাকে মেরে ফেলবে। সে এতটাই ভয় পেয়েছিল যে সে তার বন্ধুকে মেরে ফেলার কথাকে বলেছিল, তাও পর্যন্ত বলেনি। এখন প্রশ্ন হলো, নীলাভ কি এমন দেখেছিল যার জন্য কেউ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল? রুদ্রপ্রিয়র কথা শুনে যুথিকা দেবী চোখের জল মুছে বললেন, কি বলছেন আপনি? তাহলে আমার ছেলে বেঁচে আছে তো? হ্যাঁ, এ কথা বলে যুথিকা দেবী আবার কাঁদতে শুরু করলেন। তখন রুদ্র বলে উঠল, যুথিকা দেবী এত ভেঙে পড়বেন না। তার আগে আপনি আমাকে বলুন তো, নীলাভ চুপচাপ হয়ে গেছে সেটা আপনি কবে নাগাদ বুঝতে পেরেছিলেন? নীলাভ যে কোনো কারণে খুব ভয় আছে সেটা আপনারা কেউ বুঝতে পারেনি? আচ্ছা, নীলাভ এমন কিছু কাজ করেছিল যেটা আপনাদের কাছে আশ্চর্যের মনে হয়েছিল? এমন তো কিছু মনে পড়ছে না। চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। নীলাভ বাচ্চা, আর বাচ্চারা ভয় পেলে অনেক সময় সে কথা কাউকে ভয়ের জন্য বলতে পারে না, কিন্তু তাদের আচার আচরণের দ্বারা সেটা বোঝা যায়। তারা আমাদের মতো বড় নয়, তাই তাদের মনের ভাব সহজে লুকিয়ে রাখতে পারে না। তাই মনে করুন, নীলাভ চুপচাপ হয়ে যাওয়ার পর সে কি করত। অনেক সময় অনেক বাচ্চা নিজের মনের কথা কাউকে বলতে না পারলে খাতায় লিখে রাখে। আচ্ছা, ভালো কথা, আমাকে একবার নীলাভর ঘরে নিয়ে চলুন। আমার মনে হয় সে কিছু না কিছু তো লিখে তো রাখবেই। রুদ্রর কথা শুনে শ্যামসুন্দর বাবু আর যুথিকা দেবী আমাদের নীলাভর ঘরে নিয়ে গেল। রুদ্রপ্রিয় নীলাভর পড়ার টেবিলের কাছে এসে তার সব বই খাতা উল্টে পাল্টে দেখতে লাগলো, কিন্তু না, কোথাও কিছুই পাওয়া গেল না। তখন এই বাড়ির কাজের মেয়েটি হঠাৎ করে এসে বলল, ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। নীলাভর বই খাতা নেড়ে চেড়েও যখন আমরা কিছুই পেলাম না, তখন হঠাৎই দরজার কাছ থেকে উক্ত কথাটি শুনে রুদ্রপ্রিয় আর আমি দরজার দিকে তাকালাম, আর দেখলাম এখানে আসার পর যে মেয়েটি দরজা খুলে দিয়েছিল সেই মেয়েটি দরজার কাছে দাঁড়িয়ে। তার কথা শুনে রুদ্রপ্রিয় বলল, কি বলতে চাও?
রুদ্রপ্রিয়র কথা শুনে সেই কাজের মেয়েটি একবার শ্যামসুন্দর বাবুর দিকে তাকালো। তখন আমি বলে উঠলাম, তুমি বলতে পারো, কোনো ভয় নেই। তারপর মেয়েটি বলতে শুরু করলো, আসলে নীলাভ বাবা যেদিন থেকে খুবই চুপচাপ হয়ে যায় সেদিন থেকে আমার কেন জানি না মনে হতো নীলাভ বাবার কিছু একটা হয়েছে। কথায় কথায় খুব ভয় পেত, একটু শব্দ হইলে কেঁদে ফেলতো। আমার কেমন যেন একটা মানে ঠিক ঠিক লাগতো না। আর আমি যতবারই তাকে কিছু জিজ্ঞাসা করেছি নীলাভ বাবা অবাক হয়ে আমার দিকে খালি তাকিয়ে থাকতো। তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতো, খালি কাকে দেখতো আমি জানি না। স্কুল যেতে চাইতো না। ম্যাডাম তখন নীলাভ বাবাকে অনেক বোঝাতো। নীলাভ বাবা এমন নয় গো, একবার বুঝিয়ে দিলে সে সব পড়া বুঝে যেত। সে ছেলে স্কুল যেতে চাইছে না, ব্যাপারটা আমার একদম ঠিক মনে হতো না। আমি ম্যাডামকে বলেছিলাম সে কথা, কিন্তু তখন কেউ আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। তারপরে আমি দেখেছি নীলাভ বাবা শুধু স্কুলে যেতে নয়, বরং ঘরের বাইরে যেতেও চাইতো না। আর সারাক্ষণ একটা ছবি আঁকার খাতা নিয়ে কি সব করতো। হয়তো ছবি আঁকতো, কিন্তু কাউকে দেখাতো না। এতক্ষণ সব কথা শোনার পর রুদ্রপ্রিয় বলে উঠল, ছবি আঁকতো? কই, সেই ছবি আঁকার খাতা কোথায়? ওই যে ওইখানে আছে, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। কাজের মেয়ে হাত বাড়িয়ে ছবি আঁকার খাতাটা দেখিয়ে দিলে আমি খাতাটা নিয়ে রুদ্রপ্রিয়র হাতে তুলে দিলাম। খাতাটা উল্টে পাল্টে রুদ্রপ্রিয় দেখতে লাগলো। আমি একবার তাই জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু পেলে? আমার কথায় সে কিছুই বলল না, শুধু উল্টে পাল্টে দেখেই চলেছে। একটা সময় বলল, শ্যামসুন্দর বাবু, আমি এই ছবি আঁকার খাতাটা একটু নিয়ে যেতে পারি? রুদ্রপ্রিয়র কথা শুনে আমি তো অবাক হলাম। সাথে শ্যামসুন্দর বাবু, জ্যোতিকা দেবী আর সেই কাজের মেয়েটাও বেশ অবাক হলো। কিন্তু তারা কেউ কিছু বলল না। শুধু শ্যামসুন্দর বাবু এইটুকু বললেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্যামসুন্দর বাবুর কথা শুনে রুদ্রপ্রিয় আমার দিকে তাকিয়ে বলল, ঋষিক, চলো, বাড়ি যেতে হবে। আমি আর তেমন কোনো কথা না বলে রুদ্রকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এসে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো তো তোমার? খাতাটা দেখার পরে তুমি আর কোনো কথা না বলে একেবারে সোজা বাড়ি যেতে চাইলে, কোনো কিছু বললে না। খাতায় কি কিছু লেখা আছে? আছে তো নিশ্চয়ই, কিন্তু সেটা কি স্পষ্ট করে আমিও সেটা বুঝতে পারিনি। তবে সেটা বোঝার জন্যই বাড়ি যেতে চাইছি। বাড়ি চলো, তারপর সবটা বলছি। রুদ্রপ্রিয়র কথা শুনে তো আমি অবাক, তাই মনে মনে বলে উঠলাম, খাতায় যদি কিছু লেখা আছে সেটা তো বোঝার কথা। আর যদি বুঝতে না পারছে তাহলে বাড়ি গিয়ে কিভাবে বুঝবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন দেখি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মনে হচ্ছে। আমাকে গভীর ভাবনায় ভাবিত হতে দেখে রুদ্রপ্রিয় বলে উঠল, সব ভাবনা কি রাস্তায় দাঁড়িয়ে ভাববে? বাড়ি গিয়েও তো কিছু ভাবতে হবে নাকি? চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর হ্যাঁ, তার আগে একবার পুলিশ স্টেশনে চলো। আবার পুলিশ স্টেশন কেন? দরকার আছে, চলো। এরপর আর কোনো কথা না বলে একটা ট্যাক্সি ধরে থানায় পৌঁছালাম। থানায় গিয়ে দেখলাম মানিকবাবু থানাতেই আছেন, তাই কাজটা আমাদের খুব তাড়াতাড়ি হলো। থানায় গিয়ে রুদ্র মানিকবাবুকে বলল, মানিকবাবু, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলুন রুদ্রপ্রিয় বাবু। আচ্ছা, এই খাতাটা দেখুন তো, কিছু বুঝতে পারছেন? রুদ্রপ্রিয়র কথা শুনে মানিকবাবু হাতটা বাড়িয়ে সেই ছবি আঁকার খাতাটা নিজের হাতে নিলেন। তারপর পাতা উল্টে বেশ কিছুক্ষণ ধরে দেখতে শুরু করলেন। আর ঠিক তখন মানিকবাবু কপালের মাঝ বরাবর একটু কুঁচকে বলে উঠলেন, এটা তো একটা ছবি আঁকার খাতা, দেখে তো মনে হচ্ছে একটা বাচ্চা। কোথায় পেলেন এটা? এটা নীলাভর ছবি আঁকার খাতা। আপনি বুঝতে পারছেন, এখানে নীলাভ শুধু পেন্সিল দিয়ে ডট ডট বিন্দুর মতন সারা কাগজে এঁকেছে, কিন্তু একটা ছেলে চুপচাপ হয়ে যাওয়ার পর সারাদিন ধরে এই ছবি আঁকার খাতায় শুধু ডট ডট দিয়ে সারা পাতা ভর্তি করেছে। এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় ছবির মধ্যেই কিছু একটা ক্লু লুকিয়ে আছে। কি বলছেন আপনি? তাহলে আপনি এখন কি করতে চাইছেন? আমি বলতে চাইছি,
আপনি কোনো মিনিয়েচার আর্টিস্টকে চেনেন? রুদ্রপ্রিয়র কথা শুনে আমি আর মানিকবাবু দুজনে তাকালাম রুদ্রপ্রিয়র দিকে, আর তাতে রুদ্রপ্রিয় বেশ কিছুটা কপাল কুঁচকে বলে উঠল, কেন মানিকবাবু, আপনি কোনোদিন মিনিয়েচার আর্টিস্টের নাম শুনেননি? হ্যাঁ ঋষিক, তুমিও কি এখন বলবে শোনোনি? না, তেমনটা নয়, তবে এখানে মিনিয়েচার আর্টিস্টের কি দরকার? দরকার আছে বলেই তো বলছি, ইভেন মিনিয়েচার আর্টিস্টেরই দরকার আছে, যা তা কোনো আর্টিস্টের নয়। এমনি নিশ্চয়ই আমি মিনিয়েচার আর্টিস্টের খোঁজ করবো না। আচ্ছা বাদ দাও সব কথা, তার আগে মানিকবাবু আপনি বলুন, আপনি কোনো মিনিয়েচার আর্টিস্টকে চেনেন? রুদ্রপ্রিয়র দৃঢ় গলার স্বর শুনে মানিকবাবু আর কিছু প্রশ্ন করলেন না, শুধু বললেন, হ্যাঁ চিনি, একজন আছে। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি তাকে ডেকে আনার ব্যবস্থা করুন। রুদ্রর এত তাড়া দেখে বুঝলাম ব্যাপারখানা বেশ গম্ভীর। মনে অনেকটা কৌতূহল থাকলেও রুদ্রকে আর ঘাটালাম না, চুপচাপ চেয়ারে বসে রইলাম। মানিকবাবু তারপর একজন কনস্টেবলকে কিছু একটা বলে তাকে কোথাও একটা পাঠিয়ে দিল, আর আমরা অপেক্ষা করতে লাগলাম পুলিশ স্টেশনে বসে। বেশ 1 ঘন্টার কাছাকাছি অপেক্ষা করার পর একজন কনস্টেবল বলে উঠল, ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মানিকবাবুর সম্মতি পেয়ে কনস্টেবল একজন বছর 20 ছেলেকে নিয়ে মানিকবাবুর কেবিনে প্রবেশ করলেন। কনস্টেবল বলল, স্যার এই যে পলাশকে নিয়ে এসেছি। পলাশের নাম শুনে রুদ্র যেন তড়িৎ গতিতে পলাশের দিকে তাকালো, আর বেশ অনেকটা অবাক হয়ে রুদ্র বলে উঠল, তুমি এখানে? স্যার আপনি? কি হয়েছে? আপনি পুলিশ স্টেশনে? কিছু হয়েছে কি? তার আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? আসলে মানিকবাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন। পলাশের কথাটা শুনে রুদ্র মানিকবাবুর দিকে তাকাতেই মানিকবাবু বলে উঠলেন, আরে মশাই, আপনি তো একজন মিনিয়েচার আর্টিস্টকে খুঁজছিলেন, তাই তো ওকে ডেকে আনলাম। কিন্তু একটা কথা বলুন তো, আপনি পলাশকে চিনলেন কি করে? ও তো পুলিশের লোক নয়, এমনকি কোনো ডিটেকটিভও নয়, তাহলে আপনি পলাশকে চিনলেন কি করে? পলাশকে আমি চিনি, তবে অন্য দিক থেকে। পলাশ আমাকে একবার বিপদের হাত থেকে রক্ষা করেছিল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, সেই থেকেই ওকে চিনি। তবে আমি জানতাম না পলাশ একজন মিনিয়েচার আর্টিস্ট। আমিও জানতাম না। ওই যে দেখছেন কনস্টেবল বিকাশবাবু, পলাশ ওনার ভাগ্নে। কিছু মাস আগে একজন খুনিকে চিহ্নিত করার জন্য একজন পেইন্টারের দরকার ছিল, কিন্তু যিনি এইসব কাজ করেন সেবার উনি খুবই অসুস্থ ছিলেন। তাই আমরা যখন কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তখন বিকাশবাবু আমাকে পলাশের ব্যাপারে বলেছিল। তারপর ওকে ডাকা হয়, তারপর ওর সাহায্যে আমরা খুনিকে চিহ্নিত করতে পেরেছিলাম। সেই থেকে টুকটাক কাজ থাকলে আমি ওকেই ডাকি। তাহলে তো ভালোই হলো, আপনারা একে অপরকে চেনেন। এবার কাজ শুরু করা যাক তাহলে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। পলাশ, এবার চলো কাজ শুরু করা যাক। তারপর রুদ্রপ্রিয় সেই ছবি আঁকার খাতাটা পলাশের হাতে দিল। খাতাটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ পৃষ্ঠাগুলি খুঁটিয়ে দেখল সে। তারপর মুখটা সামনের দিকে তুলে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি এটা কোথায় পেলেন, আর কার এই খাতা? রুদ্রপ্রিয় বেশ অবাক হয়ে বলে উঠল, কেন, কি হয়েছে পলাশ? এই ছবির কোনো কি অর্থ বুঝতে পেরেছো? কিছু লেখা আছে? স্যার এই ছবিটা যে এঁকেছেন, আমি বলতে বাধ্য হচ্ছি তিনি এই ছবির মধ্যে একটা অপরাধের সূত্রপাত লিখে গেছেন, কিন্তু আপনি সেটা খালি চোখে দেখলে বুঝতে পারবেন না। কি সূক্ষ্ম সেই কাজ! আমি তো পলাশের কথা শুনে অবাক। কি বলে পলাশ? কই, আমি রুদ্রপ্রিয় মানিকবাবু সেই ছবি দেখে তো কিছুই বুঝতে পারলাম না। পলাশের কথা শুনে রুদ্র বলল, আপনি করে বলতে হবে না, সে তোমার থেকে ছোট। ছোট? কিন্তু স্যার আমি সত্যি বলছি, ছোট হলেও কাজ সে বড়দের মতো করেছে। আচ্ছা একটা প্রশ্ন করব স্যার? হ্যাঁ করো। কত বয়স তার? 7 বছরের একটি বাচ্চা ছেলের কাজ এটা। রুদ্রপ্রিয়র কথা শুনে পলাশ একেবারেই থ। কি বলবে বুঝতেই পারছে না। এমন সময় পলাশ বলে উঠল, সত্যি বলছেন স্যার? এই কাজ একটা 7 বছরের ছেলের? তাহলে মানতেই হবে সেই ছেলে ট্যালেন্টেড। আপনি জানলে অবাক হবেন এখানে কি লেখা আছে। রুদ্রপ্রিয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন, কি লেখা আছে? দাঁড়ান স্যার, আমি বলছি। এখানে একটা চাইল্ড ট্রাফিকিংয়ের পর্দা ফাঁস করা আছে। আপনি বুঝতে পারবেন না, দাঁড়ান আমি একটা ব্যবস্থা করছি। মামা
তুমি একটা মোমবাতি আর একটা দেশলাই নিয়ে এসো তো। মোমবাতি দেশলাই নিয়ে কি হবে? এক্ষুনি দেখতে পাবেন। তারপর পলাশের মামা একটা মোমবাতি দেশলাই এনে পলাশের হাতে তুলে দেয়। এরপর পলাশ নিজেই মানিকবাবুর কেবিনের সব দরজা জানলা বন্ধ করে ঘরটা অন্ধকার করে দেয়। সেসব দেখে আমরা সবাই খুবই অবাক, কিন্তু তাও কেউ কিছু বলল না। তারপর মোমবাতিটা জ্বালিয়ে সেই খাতার পাতাটা আগুনের সামনে তুলে ধরল, আর তাতেই বোঝা গেল কিছু লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা বুঝতে পারলাম না। তখন পলাশ বলে উঠল, স্যার, একটা ট্রাফিক সিগন্যালের কথা এখানে বলা হয়েছে, আর দেখুন তার চারপাশে বেশ কয়েকটা বাচ্চার ছবি আছে। তাতে বোঝা যাচ্ছে সেই ট্রাফিকে বাচ্চারা থাকে। এখন প্রথম ছবিটাই দেখুন, সেখানে 5 জন বাচ্চা আছে। দ্বিতীয় ছবিটা দেখুন, সেখানে 4 জন বাচ্চা আছে। তৃতীয় ছবিটা দেখুন, সেখানে 3 জন বাচ্চা আছে। তাহলে বুঝতে পারছেন এখানে আমি কি বলতে চাইছি? প্রত্যেকটা ছবিতেই পরপর করে একটা একটা করে বাচ্চা কমে গেছে। তার মানে বাচ্চাগুলো কোথাও চলে গেছে বা কেউ নিয়ে গেছে। এখন সেই খবরটা নীলাভ কিভাবে পেল সেটাই জানার প্রশ্ন। আমার মনে হয় কোনো কারণে নীলাভ এই ব্যাপারটা জানতে পারে। তারপর তারা নীলাভকে ভয় দেখায় মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু পরবর্তীকালে তারা ভাবে যে যদি কোনো দিন নীলাভ এইসব কথা কাউকে বলে দেয় তাহলে তাদের খুব বিপদ হতে পারে। সেই আশঙ্কা থেকেই হয়তো নীলাভকে কিডন্যাপ করা হয়েছে। সব ঘটনা শুনে আমি তো পুরো সত্যি এখন কি বলা উচিত আমাদের সেটাই কেউ বুঝতে পারল না। রুদ্রপ্রিয় কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রুদ্রপ্রিয় বলে উঠল, মানিকবাবু, আর হাতে বেশি সময় নেই। যত সময় যাবে বিপদ আরও বাড়বে, তাই আর ডিলে করা যাবে না। আমাদের এক্ষুনি কাজে লেগে পড়তে হবে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, নিশ্চয়ই ডিটেকটিভ মশাই। এরপর মানিকবাবু পলাশকে বললেন, পলাশ, তুমি এখন বাড়ি যাও, আর কোনো দরকার পড়লে তোমায় আমি ডেকে নেব, কিন্তু এখন তুমি বাড়ি যাও। আরেকটা কথা বলছি, সেটা হলো সাবধানে থেকো, কারণ যারা এই কাজটা করছে তারাও আমাদের উপর নজর রাখছে। তাই বলছি সব সময় চোখ কান খোলা রাখবে, কেমন? আর সাবধানে থাকবে, মনে থাকবে আমার কথা? হ্যাঁ স্যার, মনে থাকবে আপনার কথা। আমি নিজের খেয়াল রাখব। আর আমিও আপনাদের একটা কথা বলতে চাই, আপনারাও সাবধানে কাজটা করবেন, কারণ এখনও জানি না কতগুলো বাচ্চা আছে। তাই বাচ্চাদের কথা ভেবে একটু সাবধানে কাজ করবেন। যদিও এটা আমার বলার প্রয়োজন নেই, আমি জানি আপনারা খুব সাবধানেই কাজটা করবেন, কিন্তু তাও আমি একবার বললাম। এরপর পলাশ পুলিশ স্টেশন থেকে চলে যায়। তারপর বেশ কিছুক্ষণ আলোচনা করার পর মানিকবাবু কন্ট্রোল রুমে ফোন করতে চাইলে রুদ্রপ্রিয় বলল, না মানিকবাবু, এখন এই খবরটা বাইরে ছড়ানো যাবে না। আগে আমরা নিশ্চিত হই, তারপর ব্যাপারটা জানানো যাবে। কারণ আমরা জানি না আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সাথে কারোর কোনো যোগ আছে কিনা। তাই আমি কোনো রিস্ক নিতে চাইছি না। শুধু একটা সাহায্য আপনাকে করতে হবে, আর সেটা হলো আমি আমার বিশ্বস্ত কিছু লোককে লাগাতে চাই, আর সেটা খুব গোপনীয়ভাবে। মানে আমি কোনো খবর এখনই বাইরে লিক করতে চাইছি না। রুদ্রপ্রিয়র কথা শুনে মানিকবাবু বললেন, ঠিক আছে ডিটেকটিভ মশাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। তারপর রুদ্রপ্রিয় আর আমি থানা থেকে বেরিয়ে এলাম। সব খবর মানিকবাবুকে জানাতে হবে, এই কথা বলেই থানা থেকে বেরিয়ে সোজা বাড়িতে পৌঁছলাম। বাড়িতে পৌঁছে দেখি বৌঠান বিশাল খাবার দাবারের আয়োজন করেছে। আমি তো দেখে রীতিমতো অবাক, আর তার সাথে যে রুদ্রপ্রিয় অবাক হয়েছে তাতে সন্দেহ নেই। এমন সময় বৌঠান বলল, কি গো, কি ভেবেছিলে ভুলে গেছি আমি তোমার জন্মদিন? ভুলিনি গো, সব মনে আছে আমার। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবারটা বাড়ছি। বৌঠানের কথা শুনে আমি তো অবাক। প্রতিমা, আমি খুব খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই বছর আমার জন্মদিনের কথা ভুলেই গেছো, কিন্তু দেখো তুমি বলোনি। তবে এখন খেতে পারবো না গো, একটা কাজ আছে, ওটা সেরে এসেই খাবো, প্রমিস। তুমি বরং বৃশ্চিককে খেতে দাও, ওর খুব খিদে পেয়ে গেছে। আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে। এই বলে রুদ্রপ্রিয় নিজের ঘরে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। বৌঠানও বেশ অবাক হলো। তারপর আমাকে রেখে দিয়েই রুদ্রপ্রিয় কোথায় যেন বেরিয়ে গেল,
কিছু বলেও গেল না। এদিকে আমি অপেক্ষা করতে করতে দুপুর হয়ে এলো। আমি তখন রুদ্রপ্রিয়র ঘরেই ছিলাম। বেশ দুপুর 3টের দিকে রুদ্রপ্রিয় বাড়ি এলো, পুরো ঘেমে নিয়ে একাকার। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তখন কিছুই বলল না সে। তারপর লম্বা একটা সময় ধরে স্নান করে বসার ঘরে এলো, আর আমি অধীর আগ্রহে বসেছিলাম বসার ঘরে। রুদ্রপ্রিয় বাড়িতে ছিল না, কিন্তু এদিকে দুপুর হয়ে গিয়েছিল, তাই বৌঠান এক প্রকার জোর করেই খেতে বসিয়েছিল। তারপর কোনো রকমে খাবার খেয়ে বসার ঘরে বসেছিলাম, আর তখন রুদ্র বাড়িতে আসে। স্নান করে বসার ঘরে এলে রুদ্র আমাকে বলে, বৃশ্চিক, সব ব্যবস্থা করে এসেছি, এবার দেখি কতক্ষণে খবর আসে। আমি তো রুদ্রপ্রিয়র কোনো কথা বুঝতেই পারলাম না, তাও চুপ করে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই বৌঠান খাবার দিল রুদ্রকে। খাওয়া দাওয়া সেরে আমি আর রুদ্রপ্রিয় বসার ঘরেই বসেছিলাম। রুদ্রকে আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে তুমি? আমার কথার উত্তরে সে কিছুই বলল না, শুধু বলল সারপ্রাইজ আছে। তারপর আমি আর কোনো কথা জিজ্ঞাসা করিনি। এরপর 3 দিন কেটে যায়। 3 দিন পর রুদ্রপ্রিয় আমাকে নিয়ে সন্ধেবেলায় বাড়ি থেকে বের হলো। আমরা থানায় গিয়ে পৌঁছলাম। সেখানে গিয়ে রুদ্র বলল, আজকের মধ্যে অপারেশনটা করতে হবে মানিকবাবু। আমি একটা জায়গার ঠিকানা দিচ্ছি, সেই জায়গাটার চারপাশে যত ট্রাফিক সিগন্যাল আছে সেখানে নজরদারির ব্যবস্থা করুন। আর একটা কথা, সন্দেহজনক এমন কোনো কাজ বা এমন কোনো লোককে দেখা গেলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলবেন। আমি আগে আগে যাচ্ছি, আপনি তারপর আসুন। এরপর থানা থেকে বেরিয়ে আমরা একটা ট্রাফিক সিগন্যালের কাছে গিয়ে হাজির হলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সেই সিগন্যালের কাছে কিছু বাচ্চা এসে জড়ো হলো। দূরে দাঁড়িয়ে আমরা দুজনে সেই সব লক্ষ্য করতে লাগলাম। তারপর একটা বাচ্চা তার থলি থেকে কিছু জিনিস বের করে সেই গাড়ির ড্রাইভারকে দিতে লাগলো। ঘটনাটা আমাদের একেবারেই ঠিক লাগলো না, তাই রুদ্রপ্রিয় ইশারা করতেই সঙ্গে সঙ্গে একদল পুলিশ সেই গাড়িকে ঘিরে ফেলে। পালানোর আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে, সাথে সেই বাচ্চাদেরও ধরা হয়। তারপর সঙ্গে সঙ্গে তাদের থানায় নিয়ে আসা হয়। বেশ কিছুক্ষণ পুলিশের টর্চার চলার পর তারা তাদের ঠিকানা পুলিশকে বলে দেয়, আর বাচ্চাদের হাতে যে ব্যাগ ছিল তাতে ড্রাগস পাওয়া যায়। তাতে পুলিশ খুব সহজেই বুঝতে পারে যে এই বাচ্চা ছেলে মেয়েদের নিয়েই তারা এই ড্রাগসের ব্যবসা চালায়। বাচ্চারা পুলিশের নজরে সেই মতো আসে না, তাই এই কাজ খুব সহজেই তাদের দ্বারা করানো যায়। তাদের কাছ থেকে তাদের ডেরার ঠিকানা পেয়ে সেখানে পুলিশ পৌঁছায়, আর একটা বড় চাইল্ড ট্রাফিকিং গ্যাংকে পুলিশ ধরতে পারে। সেখানে ছিল আরও অনেকগুলো বাচ্চা, সবাইকে উদ্ধার করে পুলিশ। এই সবের ফলে অনেকটা সময় পার হয়, রাতও অনেক হয়েছে। এমন সময় আমরা শ্যামসুন্দর বাবুর দরজার কাছে উপস্থিত। দরজা টোকা দিলাম। বেশ মিনিট 2 পর দরজা খুলে দিল সেই আগের দিনের কাজের মেয়েটা, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, কই গো, কে কোথায় আছেন? বেরিয়ে আসুন, কে এসেছে দেখবেন, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন একবার সবাই। রাতের বেলায় কাজের মেয়ের এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলেন শ্যামসুন্দর বাবু, আর এসেই বলতে শুরু করলেন, কি হয়েছেটা কি? রাতের বেলা এত চিৎকার করছো কেন? একটু আগেই ঘুমের ওষুধ খাইয়ে তোমার ম্যাডামকে ঘুম পাড়িয়েছি, এখন আবার জেগে যাবে তো? বাবু বাবু শান্ত হন, আমার কথাটা শুনুন, সামনের দিকে তাকিয়ে দেখুন কে এসেছে। ম্যাডামকে নিয়ে আর আপনি একটু চিন্তা করবেন না, উনি এরপর এমনি সুস্থ হয়ে যাবেন, দেখুন একবার কে এসেছে। কাজের মেয়ের কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখতেই শ্যামসুন্দর বাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর অস্ফুট স্বরে বলে উঠলেন, নীলাভ। শ্যামসুন্দর বাবু ছেলের নাম ধরে ডাকতেই নীলাভ ছুটে চলে যায় তার বাবার কাছে। এতদিন পর ছেলেকে দেখে শ্যামসুন্দর বাবুর চোখ দিয়ে নোনা জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। আর এমন সময় যুথিকা দেবী মাথায় হাত রেখেই টলতে টলতে বসার ঘরে এসে হাজির হয়ে নিভু নিভু চোখে বলে উঠলেন, কি হয়েছে? এত চিৎকার কিসের? যুথিকা দেবী তার বুকের কাছে কারোর স্পর্শ পেয়ে ভালো করে চোখ খুলে তাকাতেই কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, নীলাভ, নীলাভ, তুই এসেছিস বাবা,
কোথায় চলে গেছিলি বলতো তুই আমাকে ছেড়ে? তুই জানিস না তোর মা তোকে ছেড়ে থাকতে পারে না, তুই জানিস না বল? মা ছেলের এমন মুহূর্ত দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। চোখের কোণে খানিক জলও জমা হয়, কিন্তু তা সকলের চোখের আড়ালেই আমি মুছে নিলাম। ছেলেকে কাছে পেয়ে শ্যামসুন্দর বাবু এবং জ্যোথিকা দেবী খুবই খুশি হলেন। তারপর শ্যামসুন্দর বাবু নিজেকে সামলে নিয়ে বললেন, কোথায় পেলেন আপনি নীলাভকে? পেয়েছি, সে কথা আপনাদের না জানাই ভালো। তবে একটা কথা আমি বলতে চাই, আপনার ছেলে নীলাভ একজন জ্ঞানী ছাত্র। আপনি বিশ্বাস করতে পারবেন না যে খাতাটা আমি আপনাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, সেই খাতায় নীলাভ একটা বড় চাইল্ড ট্রাফিকিং এর গ্যাংয়ের কথা লিখে রেখেছিল। সেটা দেখেই তো আমরা তাদের খোঁজ পাই। তারপর আমাদের সাথে পুলিশ মিলে সেখানকার অনেক বাচ্চাকে আমরা উদ্ধার করি। আপনার ছেলে আজ অনেক বাচ্চাকে বাঁচিয়েছে। ট্রাফিক সিগন্যালের কাছে যেসব বাচ্চাদের দেখা যেত তাদের হাত দিয়ে পাচার হতো নামি দামি মাদক দ্রব্য। একটা বড় গ্যাং পুলিশের কাছে ধরা পড়ে, তার জন্য নীলাভ সরকারের কাছ থেকে পুরস্কার পাবে। তবে একটা কথা নীলাভ, তুমি তাদের খোঁজ পেলে কিভাবে, যদি সে কথা আমাকে বলো। রুদ্রপ্রিয়র কথা শুনে নীলাভ একবার তার বাবা মায়ের দিকে তাকালো। তারপর তারা মাথা নাড়িয়ে সম্মতি দিলে নীলাভ আস্তে আস্তে বলতে শুরু করলো। যদিও তার কথা বলতে অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও নীলাভ তুতলিয়ে বলতে লাগলো, আসলে ওই ট্রাফিক সিগন্যালের কাছে একটা ছেলে আমারই বয়সের হবে, তাকে আমি প্রতিদিন ওখানে দাঁড়িয়ে ফুল বিক্রি করতে দেখতাম। আমি ওর থেকে ফুলও কিনতাম। বাবা, তোমার মনে নেই চিন্টুর কথা? ছেলের কথা শুনে শ্যামসুন্দর বাবু মাথা নাড়ান। তিনি বলেন, হ্যাঁ চিনি তো, কিন্তু কদিন ধরে ওকে আর দেখতে পাইনি। কারণ চিন্টু আর বেঁচে নেই। কি বলছিস বাবা? হ্যাঁ, একদিন আমি যখন ওর কাছ থেকে ফুল কিনছিলাম, তখন সেই ফুলের মধ্যে একটা চিরকুটে লেখা ছিল তাকে বাঁচানোর কথা, একটা ঠিকানা লেখা ছিল। পরের দিন আমি যখন আবার ওকে ওখানে দেখতে পাই, তখন আমি ওকে জিজ্ঞাসা করি যে কাল তুমি আমাকে কি বলছিলে, কিসের সাহায্য চাই তোমার? তখন আমার কথা শুনে সে খুব ভয় পায় আর ভয় ভয় এদিক ওদিক দেখতে থাকে। আমি তখন বুঝতে পারিনি যে ওখানেই সেই বাজে লোকগুলো ছিল। আমার কথা শুনে ফেলে তারা। তাদের সন্দেহ হয় চিন্টুর উপর। তো তখন আমি সেসব কথা বুঝিনি। আমি চলে যাই স্কুলে। তারপর আমি জানতে চাইছিলাম চিন্টু কাকে আর কেন ভয় পাচ্ছিল। তাই টিফিনের সময় আমি স্কুলের পিছনের দরজা দিয়ে সেই রাস্তায় আসি, আর তখন দেখি তারা চিন্টুকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। আমি ওদের গাড়িতে করে ওদের পিছন যাই। তারপর আমি দেখি ওরা চিন্টুকে জোর করে টানতে টানতে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে গুলি করে দেয়। আমি ভাবতে পারিনি যে ওরা চিন্টুকে মেরে ফেলবে বলে, তাই গুলির শব্দে আমি চিৎকার করে ফেলি। কিন্তু আমাকে তখন তারা খুঁজে পায় না। আমি ওখানের একটা জায়গায় লুকিয়েছিলাম। তারপর বেশ অনেকটা সময় পর আমি সেখান থেকে চলে আসি স্কুলে। সেদিন আমার অনেকটাই দেরি হয়েছিল, কিন্তু সেদিন টিফিনের পর অনুষ্ঠান ছিল, তাই টিফিনের পর আর আমাদের ক্লাস হয়নি বলে কেউ আমার খোঁজ করেনি। তারপর আমি বাড়িতে চলে আসি। সেদিন থেকেই আমি খুব ভয়ে ভয়ে থাকতাম। আমি ভাবতাম যদি আমি কাউকে কিছু বলি তাহলে তারা হয়তো আমাকে মেরে ফেলবে। সেই জন্যে আমি 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 স্কুলে যেতে চাইতাম না, বাড়ির বাইরেও যেতে চাইতাম না। আমি ভেবেছিলাম তারা হয়তো আমাকে দেখেনি, কিন্তু আমি
বলছিলাম তারা আমাকে দেখেছিল, কিন্তু কিন্তু আমার সাথে কথা বলতে পারছিল না, কারণ কারণ সবসময় আমার সাথে কেউ না কেউ থাকতো। তো সেদিন যখন বাবা আইসক্রিম কিনতে যায় তখন তারা আমার কাছে আসে আর বলে আমি যদি তাদের সাথে না যাই তাহলে তারা আমার বাবাকে মেরে ফেলবে। আর সেই ভয়ে আমি গাড়ি থেকে নেমে তাদের পিছন পিছন যাই। তারপর অনেকটা দূর যাওয়ার পর ওরা আমাকে গাড়িতে উঠতে বলে। আমিও তখন কোনো কথা না বলে তাদের সাথে চলে যাই। তবে যাওয়ার আগে আমি আমার ছবি আঁকার খাতাটা গাড়িতেই রেখে এসেছিলাম। এত দূর নীলাভর কথা শুনে শ্যামসুন্দর বাবুর সবটা মনে পড়ল। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন আমার মনে পড়ছে, খাতাটা তো গাড়িতেই ছিল, পরে ওটা আমি নীলাভর ঘরে রেখে এসেছিলাম। এটা একেবারেই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি কি বলেছিলাম শ্যামসুন্দর বাবু, ছোট থেকে ছোট ইনফরমেশন আমায় জানাবে। এই কথাটা যদি আপনি আমাদের আগে বলতেন তাহলে অনেক আগে নীলাভকে আমরা খুঁজে পেতাম। তবে যাকে সেসব কথা বাদ দিন, নীলাভ বাড়ি এসেছে, এটাই অনেক। এবার আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। এই বলে আমরা বেরিয়ে আসতে চাইছিলাম, এমন সময় শ্যামসুন্দর বাবু আমাদের দাঁড় করিয়ে বললেন, দাঁড়ান রুদ্রপ্রিয় বাবু, আপনার পারিশ্রমিক। কথাটি শুনে রুদ্রপ্রিয় মুচকি হেসে বলে উঠল, এই পৃথিবীতে আপনার ছেলে প্রাণের মূল্য কোটি কোটি টাকা দিলেও পূরণ করা যাবে না। তবে তাও যদি সাম্মানিক দিতে চান তাহলে আজ যে অনাথ বাচ্চাগুলোকে পুলিশ উদ্ধার করেছে তাদের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করবেন। তাহলে দেখবেন তারা মন থেকে আশীর্বাদ করবে আপনার ছেলেকে, এমনকি আপনাকেও। আমি মনে করি একজন বড় মানুষের আশীর্বাদের থেকে একজন বাচ্চা মানুষের আশীর্বাদ অধিক কার্যকর, কারণ তাদের মন একটা সাদা কাগজের মতো হয়। তারা নিষ্পাপ, তাদের মনে কোনো পাপ নেই, কোনো কিছু পাওয়ার চাহিদা নেই। আপনার তো অনেক টাকা, কিছু টাকা দিয়ে তাদের জন্য কিছু করবেন, তাতে আপনার অর্থকোষ খালি হবে না, বরং বেশি করে পূর্ণ হবে। ঈশ্বর যাকে সামর্থ্য দেয় তাকে কখনোই খালি হাতে রাখবেন না। ভালো থাকবেন, পারলে তাদের জন্য কিছু করবেন শ্যামসুন্দরবাবু, দেখবেন মন থেকে শান্তি অনুভব হবে। আজ তবে চলি। এই বলে আমরা দুজনে বাড়ি ফিরে এলাম। রাতও অনেক হয়েছে, একটা অনেক বড় ঝামেলার নিষ্পত্তি হলো আজ। মনটা তাই আজ ফুরফুরে। শুনছিলেন নিখোঁজের খোঁজে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আরেকটি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।